আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত আশীর্বাদ গল্পটির হাতে কলমে যে সকল বাকি প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি এই গল্পটির প্রথম দিকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। যদি তোমরা আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে ভিডিওটি নিচে ডেসক্রিপশনে তোমরা অবশ্যই আগের ক্লাসটি দেখে নিও। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো, তাহলে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। 11, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 11.1, পাঠ্যাংশে কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তরটা দেখো, এই পাঠ্যাংশে 3টি ঋতুর প্রসঙ্গ রয়েছে। প্রথমটি হচ্ছে বর্ষা, গ্রীষ্ম, শরৎ। দেখো, প্রথমে বর্ষা ঋতু উদাহরণ হিসাবে আমি পাঠ থেকে যেটি খুঁজে নিয়েছি সেটি দেখো, বর্ষা খুব নেমেছে। দ্বিতীয় গ্রীষ্ম উদাহরণ হিসাবে আমি খুঁজে নিয়েছি, রোদ্দুরে পুড়ে বন্ধুর দল গুলো হয়ে আছে। আর তৃতীয় শরৎ ঋতু উদাহরণ হিসাবে দেখে নাও, শরতে চেয়ে দেখি তারাই কাশবন হয়ে হাসছে। এবার পরের প্রশ্নটি দেখো তোমরা, 11.2, পাতা গাছের কি প্রয়োজনে লাগে? উত্তরটা দেখো, গাছের প্রধান অঙ্গ হলো পাতা। গাছের পাতায় ক্লোরোফিল থাকে। সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছের পাতা খাদ্য তৈরি করে। এছাড়া গাছ পাতার সাহায্যে শ্বাসকার্য চালায়। গাছের প্রধান অঙ্গের নাম কি? পাতা। এই পাতায় থাকে ক্লোরোফিল, আর ক্লোরোফিল থাকে বলে গাছের পাতার রং সবুজ হয়। সূর্যের আলোর সাহায্যে ক্লোরোফিলকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ কি করে? খাদ্য তৈরি করে। এই জন্য গাছের পাতাকে বলা হয় রান্নাঘর। আর গাছ পাতার সাহায্যে শ্বাসকার্য চালায়। পরের প্রশ্নটি দেখে নাও, 11.3, পিঁপড়ের বাসস্থান সম্পর্কে অনধিক 3টি বাক্য লেখো। দেখো, পিঁপড়েরা সাধারণত মাটির নিচে বা দেওয়ালের গায়ে ছিদ্র করে বাসস্থান তৈরি করে। খাদ্য সংগ্রহ করে পিঁপড়ে তাদের বাসস্থানের ভেতরে রাখে। 11.4, বৃষ্টিপাতাকে কোন পরিচয়ে পরিচায়িত করেছে? উত্তরটা দেখো, বৃষ্টিপাতাকে প্রথমে বন্ধু বলে পরিচয় দিয়েছে। সে জানিয়েছে যে সে মেঘের আড়াল থেকে পিঁপড়ে আর পাতার সব কথাবার্তা শুনেছে। এই কথা জানানোর পর সে বলেছে যে পাতা নির্ভীক, কারণ প্রখর রৌদ্রে শুকিয়ে গেলেও বৃষ্টির আগমন হলেই আবার তারা নতুন আনন্দ উদ্যমে জেগে ওঠে। 11.5, সবার কথা শুনে পিঁপড়ে কি ভাবলো? উত্তরটা দেখে নিই আমরা। প্রবল বর্ষার কারণে সারা দেশে দেখা দেয় বন্যা। সেই সময় একটি পিঁপড়ে প্রাণ হারানোর আশঙ্কায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে। গাছের পাতা তাকে আশ্রয়ের পাশাপাশি বুক ভরা সাহস দেয়। বৃষ্টি আর জল তাকে শোনায় আশার বাণী। তারা বলে যে কিভাবে খারাপ সময়েও বুকে বল রেখে টিকে থাকতে পারলে জীবনে ভালো সময় ফিরে আসে। এই সব কথা শুনে পিঁপড়ে অনেকটা সাহস পায়, সেও আশার আলো দেখতে পায়। 11.6, প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কিভাবে ঝরে পড়ে? দেখো উত্তরটা, বাংলার ঋতুচক্রের সূচনা হয় গ্রীষ্মকাল দিয়ে। গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে মুক্তির জন্য মানুষ বর্ষাকালের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু প্রবল বর্ষা নামলে তা আবার মানুষের কাছে বিপদের আশঙ্কা নিয়ে আসে। বৃষ্টি অতিরিক্ত হওয়ার ফলে বন্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্যার জল তখন মানুষের কাছে অভিশাপ বলে মনে হয়। তাই এই দুটি ঋতুর পর শরতের আগমন আশীর্বাদের মতো। এই সময় না থাকে প্রচন্ড গরম, না থাকে বন্যার আশঙ্কা। চারিদিকে তখন কাশফুল দেখা যায়। মানুষও পুজোর আনন্দে মেতে যায়। এই ধরনের মনোরম পরিবেশ জীবজগতের বেঁচে থাকার ক্ষেত্রে অনেক সুন্দর। এইভাবে প্রকৃতির উপর শরতের আশীর্বাদ ঝরে পড়ে।
12, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 12.1, বৃষ্টির সময় তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ নেয় সেই সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। উত্তরটা দেখো, ঘন কালো মেঘ থেকে বৃষ্টির ফোঁটা যখন পৃথিবীর বুকে পড়তে শুরু করে তখন পৃথিবী যেন অপরূপ সাজে সেজে ওঠে। ঘর বাড়ি গাছপালা সমস্ত কিছুর উপর জমে থাকা দীর্ঘদিনের ধুলো ময়লা যেন এক নিমেষে বৃষ্টির জলে ধুয়ে চলে যায়। আর তখন চারিদিকটা যেন সবুজ আর সবুজ, খানাখন্দ বৃষ্টির জলে ভরে ওঠে, শোনা যায় ব্যাঙেদের ডাক। কিন্তু একটানা বৃষ্টি অনেক সময় আনন্দের বদলে মানুষের কাছে বিপদের আশঙ্কা বয়ে নিয়ে আসে। নদী তার দুকুল ছাপিয়ে ফুলে ফেঁপে ওঠে, বন্যার জল ঢুকে পড়ে ঘরবাড়ির মধ্যে। তখন মানুষ তথা সকল জীবজন্তুকে অনেক কষ্টের মধ্যে দিন কাটাতে হয়। 12.2, পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? উত্তরটা দেখো, আশীর্বাদ গদ্যাংশে এমন একটি দিনের কথা বলা হয়েছে যেদিন বন্যার জলে চারিদিক ভেসে গিয়েছিল আর তার সঙ্গে অবিরাম ধারায় বৃষ্টি ঝরে পড়েছিল। আমরা জানি যে পিঁপড়ে খুবই একটি ছোট্ট প্রাণী। এক ফোঁটা বৃষ্টি তার গায়ে পড়লে সে শুধু যে আঘাত পায় তা নয়, সে মারাও যেতে পারে। তাই বন্যার প্রবল স্রোতে তার ভেসে যাওয়ার আশঙ্কা অনেক বেশি। তাই একলা অসহায় পিঁপড়েটি প্রবল বন্যায় প্রাণ বাঁচানোর জন্য কোনো মতে আশ্রয় নিয়েছিল একটি ঘাসের পাতার নিচে। পরের প্রশ্ন দেখো এবার। 12.3, পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? উত্তরটা দেখো, আশীর্বাদ গদ্যাংশে আমরা বৃষ্টি আর বানের জলে ভেসে যেতে থাকা একটি অসহায় পিঁপড়ের কথা জানতে পারি। বৃষ্টির অথই জলে ভেসে যাওয়ার হাত থেকে প্রাণে বাঁচার জন্য একটি পাতার নিচে আশ্রয় নিয়েছিল পিঁপড়েটি। কিন্তু জলের প্রবল স্রোতে সে তার ছোট্ট হালকা শরীরটা নিয়ে যেন স্থির থাকতে পারছিল না, সে যেন ভেসে যাচ্ছিল প্রবল জলের স্রোতে। পিঁপড়েটি যাতে ভেসে না যায় তার জন্য ঘাসের পাতা পিঁপড়েটিকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল। 12.4, পাতা কি বলে পিঁপড়েকে প্রবোধ দিতে চেয়েছিল? কাজে আসে না কোনোটাই। এখানে তার কোন কাজ না আসার কথা বলা হয়েছে? উত্তরটা দেখো, প্রবল জলের স্রোতে যখন পিঁপড়ে ভেসে যাওয়ার উপক্রম তখন পাতা পিঁপড়েটিকে তার শরীর কামড়ে ধরতে বলে। এরপর পাতা পিঁপড়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে পিঁপড়েদের অনেক সুবিধা, কারণ তারা সাঁতার কাটতে জানে, হাঁটতে জানে, দৌড়তেও জানে। সেখানে গাছের পাতারা চিরটা কাল এক জায়গায় স্থির হয়ে থাকে। পিঁপড়ে আকারে খুব ছোট, তাই হাঁটতে দৌড়তে বা সাঁতার কাটতে পারলেও প্রকৃতির বৃহৎ ও প্রবল শক্তিগুলির সঙ্গে তারা পেরে উঠতে পারে না। তারা এতটাই ছোট আর দুর্বল যে বাঁচার সব উপায় জেনেও তাদের হার মানতে হয়। আলোচ্য পাঠ্যাংশে দেখা যায় ছোট্ট পিঁপড়েটির প্রাণ সংশয় ঘটেছে, সাঁতার জানা সত্ত্বেও সে জলের স্রোতের সাথে পেরে উঠছে না। তাই সে বলে যে তাদের জানা কোনো জিনিসই বিপদের সময় কাজে আসে না। 12.5, তাই আজ বেঁচে গেলাম। বক্তা আজ বেঁচে যাওয়ার কারণ কি? উত্তরটা দেখো, প্রশ্ন তৃতীয়াংশটির বক্তা হলো একটি পিঁপড়ে। প্রবল বৃষ্টি আর বন্যায় পিঁপড়েটি প্রায় ভেসে যাচ্ছিল। এই সময় একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়ে পাতাটি শিরা কামড়ে ধরে সে প্রাণে বেঁচেছিল। তাই বলা যায় ঘাসের পাতা বিপন্ন পিঁপড়েটিকে আশ্রয় দেওয়াতেই সে প্রাণে বেঁচে গিয়েছিল। 12.6, পিঁপড়ে আর পাতা কিভাবে নিজেদের কষ্টের কথা গল্পে বলেছে তা একটি অনুচ্ছেদে লেখো। উত্তরটা দেখো, লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আশীর্বাদ গল্পে পিঁপড়ে আর পাতার জীবন সংগ্রামের কাহিনীকে অতি সুন্দরভাবে তুলে ধরেছেন। পিঁপড়ে অতি ক্ষুদ্র একটি প্রাণী, সে নির্দিষ্ট সীমার মধ্যে হাঁটতে দৌড়তে বা সাঁতার কাটতে পারে। তাই বৃষ্টির সময় বা জলের তোড়ে সে না পারে হাঁটতে, না পারে দৌড়তে, না পারে সাঁতার কাটতে। সে তখন চরম বিপদের মুখোমুখি হয়। পিঁপড়ে আরো বলেছে যে তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত চরম সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। তারা সংগ্রাম করে, খাদ্য সংগ্রহ করে, সারা দিন রাত তারা অক্লান্ত পরিশ্রম করে। তারা মাটির নিচে গর্তে বাস করে। তাদের জীবনে আনন্দ বা অফুরন্ত খুশির কোনো জায়গা নেই।
পাতার কষ্ট পিঁপড়ের থেকে অন্যরকম। পাতা মনে করে যে পিঁপড়ে ছোট হলেও সে চলাফেরা করতে পারে, কিন্তু পাতা একটি জায়গায় আবদ্ধ, একইভাবে থেকে যায়। তারা নড়াচড়া করতে পারে না, বড়জোর তারা কোনো সময় হয়তো ছোট্ট ছোট সুরটুর বাড়াতে পারে, কিন্তু একই জায়গাতে তাদের দাঁড়িয়ে থাকতে হয় দিনের পর দিন, একইভাবে মুখ বুজে তাদের সয়ে যেতে হয় সবকিছু। এই পাতার কষ্ট পিঁপড়ের থেকে অন্যরকম, এটা তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে। তারপরের প্রশ্ন দেখো, 12.7, পিঁপড়ের সঙ্গে গাছের কথাবার্তা নিয়ে সংলাপ তৈরি করো। শ্রেণীকক্ষে অভিনয়ের আয়োজন করো। এটি তোমরা নিজেরাই করার চেষ্টা করবে। পিঁপড়ের সঙ্গে যে গাছের কথাবার্তা হয়েছিল সেটি নিয়ে সংলাপ করে শ্রেণীকক্ষেই তোমরা অভিনয়ের আয়োজন করতে বলবে বলবে শিক্ষককে। 12.8, মাটি সবারই, পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? উত্তরটা দেখো। লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ গল্পে পাতা ও পিঁপড়ের সংলাপের মধ্য দিয়ে একটি জীবনের চরম সত্যের প্রকাশ ঘটেছে। গল্পে পিঁপড়ে নিজেকে মনে করে সে হীন, তার স্থান মাটির নিচে, কিন্তু পাতা তাকে বলেছে যে মাটি সকলের। সত্যিই তাই, মাটি না থাকলে পৃথিবীতে কেউই তাদের অস্তিত্ব বজায় রাখতে পারত না। পৃথিবীতে যা কিছু রয়েছে সব মাটির উপরই রয়েছে। গাছপালা, মানুষজন, জীবজন্তু সব মাটির উপরেই থাকে। এমনকি পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র তাও থাকে মাটির উপরে। তাই মাটি সকলের, মাটির উপর সবার সমান অধিকার রয়েছে। তাই মাটি সবারই কথাটির মধ্য দিয়ে যেন পৃথিবীর সব প্রাণী, উদ্ভিদের আত্মীয়তার কথা ফুটে উঠেছে। পরের প্রশ্নটা দেখে নাও। 12.9, মেঘের আড়াল থেকে বৃষ্টি কোন কথা শুনতে পেয়েছিল? তা শুনে বৃষ্টি পিঁপড়েকে কি বলল? উত্তরটা দেখো। মেঘের আড়াল থেকে বৃষ্টি পাতা আর পিঁপড়ের কথাবার্তা শুনতে পেয়েছিল। আবার বৃষ্টি আসার ভয় পিঁপড়ের যা বলেছিল সেই সব কথাই শুনতে পেয়েছিল। বৃষ্টি পিঁপড়ের আশঙ্কার কথা শুনে বৃষ্টি পিঁপড়েকে ভয় পেতে বারণ করে এবং তার মনোবল বাড়ানোর চেষ্টা করে। সে পাতার উদাহরণ দিয়ে জানায় যে পাতা কখনো ভয় পায় না, সে নির্ভীক। বৃষ্টি চলে গেলে পাতাটি রোদ্দুরে পুড়ে শুকিয়ে যায়, কিন্তু বছর পরে আবার যখন বৃষ্টি ফিরে আসে তখন নতুন জলের ছোঁয়ায় সবুজ ও সতেজ হয়ে ওঠে পাতারা। তখন বৃষ্টি এই সবুজ বন্ধুদের হাত ধরে আনন্দের গান গেয়ে ওঠে। 12.10, শরৎ ঋতুর প্রকৃতি কেমন সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। তোটা দেখো। বাংলা ঋতুচক্রের 6টি ঋতুর মধ্যে তৃতীয় হচ্ছে শরৎ ঋতু। গ্রীষ্মকালের প্রবল দাবদাহ এবং বর্ষাকালের প্রবল বানভাসির পর শরৎ ঋতুর আগমন হয়। তখন বর্ষাকালের কালো মেঘ দূর হয়ে গিয়ে নীল আকাশ নিজেকে অপরূপ রূপে তুলে ধরে। পেঁজা তুলোর মতো সাদা মেঘের দল আকাশে একদিক থেকে অন্যদিকে ভেসে যায়। বাতাসের তাপমাত্রা এই সময় গ্রীষ্মকালের মতো থাকে না, তাই আবহাওয়া বেশ আরামদায়ক ও মনোরম হয়। বৃষ্টির জলে ধোয়া গাছপালা সবুজ ও সতেজ হয়ে ওঠে। শিউলি ফুলের গন্ধে ভোরের বাতাস মেতে ওঠে। আর শরৎকালে মা দেবী দুর্গার আগমন ঘটে। তাই মানুষজন এই সময় আনন্দ উল্লাসে মেতে ওঠে। সবুজ ঘাসের উপর শিশির বিন্দু জানিয়ে দেয় যে শরৎ এসেছে। তাই আমরা সব দিক থেকে বলতে পারি যে শরৎকাল হচ্ছে সকলের কাছে একটি আনন্দের ঋতু। 12.11, পাতা, বৃষ্টির জল, ঘাসের পাতা কে কিভাবে পিঁপড়ের মনে সাহস জুগিয়েছিল তা আলোচনা করো। উত্তরটা দেখো। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ গল্পে আমরা দেখি বৃষ্টি আর প্রবল বন্যায় এক অসহায় পিঁপড়ের প্রাণ যেতে বসেছে। তাই নিজের প্রাণ বাঁচাতে পিঁপড়ে ঘাসের পাতার নিচে আশ্রয় নেয়। সে পাতাটিকে আঁকড়ে ধরে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। সে প্রবল বর্ষার দিনে পিঁপড়ের মনে ঘাসের পাতা আর বৃষ্টির সাহস আর বাঁচার আশা জাগিয়ে তুলেছিল। বৃষ্টি পিঁপড়ের মনে আশা জাগিয়ে বলে যে গ্রীষ্মকালে পাতারা রোদ্দুরে পুড়ে প্রায় হারিয়ে যেতে বসে, কিন্তু বর্ষার জলে ছোঁয়া পেয়ে তারা আবার প্রাণশক্তি ফিরে পায়। জল জানিয়েছে বর্ষায়, এখানে বৃষ্টির জল হবে তোমরা ঠিক করে নিও, জানিয়েছে বর্ষায় ঘাসের জলের তলায় তলিয়ে গেলেও তারা আবার শরতে কাশফুল হয়ে ফুটে ওঠে। বিপদে মুখে পড়ে বিপদের মুখে পড়ে পিঁপড়েটি হতাশ হয়ে নিজেকে ক্ষুদ্র ও হীন ভেবেছিল। তা শুনে ঘাসের পাতা তার মনোবল বাড়ানোর চেষ্টা করে।
পরে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, দেখো, ঘাসের পাতা তাকে বোঝায় পৃথিবী সবার, মাটি সবার। এই সমস্ত কিছু শোনার পর পিঁপড়ের মনে আশা জাগে, সেও মনে সাহস পায়। সে বুঝতে পারে যে জীবনে ভালো মন্দ দুটোই থাকবে। একটা সময় খারাপ সময়ের অবসান হয়ে একদিন ভালো সময় ফিরে আসবে। এখন হয়তো প্রবল বর্ষায় প্রকৃতি জলমগ্ন হয়েছে, কিন্তু শরতের আশীর্বাদও বেশি দূরে নেই। তাই বুকে সাহস রেখে আশা না হারিয়ে নতুন দিনের অপেক্ষা করতে হবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে কোনো একটি গল্প বা কবিতা নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।